চোখ খোলার পর থেকেই আশেপাশে চারদিক স্পষ্ট অন্ধকার, আমি তা বুঝতে পারছি। এদিকে আবার শো শো বাতাসের শব্দ পাচ্ছি। আবার এমন মনে হচ্ছে যেন আমি কোথাও চড়ছি, আর গায়ে ভারী কিছু অনুভব করছি, যেন আমাকে কেউ ঝাপটে ধরেছে। আমার যতটুকু মনে আছে, সাদিফ ভাইয়া আমাকে টেনে ঘর থেকে বের করে দিচ্ছিলেন। এরপর আর কি হলো মনে নেই। এতক্ষণ কি আমি ঘুমছিলাম নাকি সেন্সলেস ছিলাম আমি তাও বুঝছি না। এদিকে আমি এক ফোঁটা নড়ার শক্তি পাচ্ছি না। যে ধরেছে সে মনে হচ্ছে আমাকে ছাড়বে না বলে প্রতিজ্ঞা করেছে। গলা দিয়ে আমার আওয়াজও বেরুচ্ছে না। এক অবস্থার সৃষ্টি হয়েছে। তাও কষ্ট করে বলে উঠলাম, আমি বাসায় যাব, মায়ের কাছে যাব। কথাটা বলতেই তৎক্ষণাৎ গাড়ি থেমে গেল। কেউ একজন আমার গাল ধরে আমার মাথাটা তার বুকের পাশ থেকে তুললেন। আর সামনের জনকে দেখেই আমার আত্মা কেঁপে উঠল। সাদিফ ভাইয়া। উনি না আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, তাহলে উনি এখন এখানে? কিন্তু কেন? আর এদিকে শেফালিকে কথা বলতে শুনে সাদিফের মন থেকে যেন অনেক বড় পাথর নেমেছে। ফুল, তুমি ঠিক আছো তো? তখন হঠাৎ সেন্সলেস হয়ে গেলে। আমি বুঝি না এত চাপ কেন দাও মাথায়? বারবার বলি তুমি এত চাপ নিও না। উনার কথা শুনে অনেক রাগ লাগল। একে তো ঘর থেকে বের করে দেয়, আবার দরদ দেখায়। সাদিফ ভাইয়ার হাতটা আমার মুখ থেকে সরিয়ে দিল। উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আবার গালে হাত দিয়ে বললেন, এত বড় সাহস আমার ফুলের মুখ থেকে হাত ছুটিয়ে দেওয়ার? তুমি কে? হ্যাঁ, ওর মুখ থেকে আমার হাত সরানোর? আমি কেউ না, আমি আপনার কেউ না। খুব তো আপনার রাজমহল থেকে বের করে দিয়েছিলেন, আবার কোথায় নিয়ে যাচ্ছেন? চিল্লিয়ে। আমার কথা শুনে সাদিফ ভাইয়া অনেক জোরেই আমার গাল চেপে ধরলেন। এত সাহস তোর? আমাকে চিল্লাচ্ছিস? তুই আমার জিনিস, তোকে আমার যা ইচ্ছা তাই করব। আতঙ্কে আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তাও উনাকে বলে উঠলাম, আমি মামার বাসায় যাব। আমার মোবাইল দেন, আমি মামাকে ফোন করব। তোমার মোবাইল সিরিয়াসলি কখন কিনেছ? সাদিফ ভাইয়ার এ কথা শুনে অনেক ইনসাল্ট লাগল। একে তো আমাকে উনি নতুন মোবাইল কিনতে দিল না, আবার এখন খোঁটা দিচ্ছেন। আমার মুখ থেকে হাত সরান, সরান বলছি। আপনিই তো নিউ মোবাইল কিনতে দিল না আমায়। লাগবে না মোবাইল, আমি আমার বাসায় যাব। সরাবো না হাত। কি করবা? আর তোমার বাসায় যাবা? তাও একা? ভূতকে যেন কে ভয় পায়। আর কোনো জায়গায় আসছো তুমি জানো? ভূত আপনার থেকে ভালো। ভূত আমাকে আপনার মতো অপমান করবে না। আর আপনি আমাকে শুধু অপমান করেন। আজকেই আপনার সাথে আমার শেষ দেখা। হুহো। এই কথা শুনে সাদিফ ভাইয়া আমাকে গলায় জোরে একটা কামড় দিল। উফ অফ, ব্যথায় গলাটাই জ্বলে গেল। এক কামড়ে আমার চোখে পানি চলে আসলো। উনাকে এবার জোরে একটা ধাক্কা দিল। আপনি কি রাক্ষস? এভাবে কেউ কামড় দেয়? অনেক জ্বলছে গলায়। আপনি এমন বিহেভ করছেন কেন? একটা কামড়েই গলা জ্বলছে। একটু আগে কি যেন বলতেছিলে? আমার সাথে আজকেই তোমার লাস্ট দেখা? হা হা হা। আজকের পর থেকে এই সাদিফের চোখের সামনেই থাকতে হবে।
কথাগুলা বলেই কামড়ের জায়গায় জোরে একটা চুমু দিল ন। আরও বেশি জ্বলে উঠল। উফ অফ। গলায় হাত দিয়ে বসে থাকলাম। আর উনি কাকে কল দিয়ে কলটা স্পিকারে দিয়ে দিল ন। হ্যালো। হুম সাদিফ বল। এটা তো ভাইয়ার কণ্ঠ। আমি কিছু বলতে যাব তখনই সাদিফ ভাইয়া বলল, আমি তোকে আরও আগেই কল দিব ভেবেছিলাম। আমি আজকে একটা ডিসিশন নিলাম, যেটা 4 বছর আগে ফাইনাল করেছিলাম। ওই ডিসিশনটা আজকে পূরণ করতে যাচ্ছি। আশা করছি বুঝবি। ভাই তুই পাগল? ও এখনো কতটা ছোট। প্লিজ ইয়ার আমরাই নেই এখন। ও অনেক কষ্ট পাবে। দোস্ত আমাদেরকে তো আসতে দে বিড়িতে। ওর চেয়ে কষ্ট আমি বেশি পাচ্ছি। আর আজকে কাজটা না করলে আমি পাগল হয়ে যাব। ওকে আমার থেকে দূর করতে আমার নিজের বনি উঠে পড়ে লেগেছে। আই কান্ট টেক এনি রিস্ক। ইউ নো হাউ মাচহ আই লাভ হার। খালামণিকে বলে দিস। আর প্লিজ আমার উপর বিশ্বাস রাখো। আল্লাহ ভরসা। ভালো থাকিস। আল্লাহ হাফেজ। ভাইয়া আর কিছু বলতে পারল না। সাদিফ ভাইয়া ফোন কেটে দিল। আপনি না বলেছিলেন আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? তাহলে এখন এসব কি বলছেন? আচ্ছা আপনার যা ইচ্ছা তাই করেন আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে। আমাকে প্লিজ মামার বাসায় যেতে দিন। আমাদের কথা শুনে তুমি কি সত্যি বুঝোনি? এতটাই পিচ্ছি তুমি? হায় আল্লাহ। আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আর ভেবো না। তুমি তোমার চিন্তা করো। আবার উনি কাকে যেন কল করলেন। হ্যাঁ রাজু। বিকালে যে কাজটার জন্যে ফোন করেছিলাম, সেটা আবার এরেঞ্জ করো। উফ অফ। বুঝে নাও কথা। ক্যান্সেল করেছিলাম না 1 ঘন্টা আগে। এইটা আবার এরেঞ্জ করো। আর ঠিকানা তো জানোই। এরপর আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে গাড়ি ড্রাইভে মন দিল ন। আমি গলায় হাত দিয়ে বসে আছি। আর ব্যথায়, মনের দুঃখে চুপচাপ চোখের পানি ফেলছি। গলায় বেশি জ্বলছে। সরি বাবুই। কথাটা বলেই সাদিফ ভাইয়া আমাকে উনার কাছে টেনে নিলেন। আর আমাকে উনার বুকের সাথে চেপে ধরলেন। একে তো কামড়ে গলার মাংস ছিঁড়ে ফেললেন মনে হয়। তার উপরে বলছে জ্বলছে নাকি। একদম জোরে একটা ঘুষি দিল উনার বুকে। বাবুই যে। এই মারে আমার কিছু হবে? শুধু শুধু শক্তি খরচ করছ। কিছু খাবে? ক্ষিধা লেগেছে? কিছুই বললাম না। চুপচাপ উনার বুকে মাথা দিয়ে রাখলাম। কারণ আমি চাইলেও নড়তে পারছি না। এত জোরে উনার হার্টবিট করছে। ধুকধুক আওয়াজটা শুনতে খারাপ লাগছে না। হঠাৎ আবারও গাড়ি থেমে গেল। একটু বসো তুমি। আমি একটু পরেই আসছি। ভয় পাবা? একা একা? না। আপনি কোথায় যাচ্ছেন আমাকে ফেলে? সেই কখন থেকে ড্রাইভ করতেই আছেন। কই নিয়ে যাচ্ছেন? কিছুই কি আমাকে বলবেন? হুশ। বসো এখানে। বেশিক্ষণ লাগবে না। কিছু খাবার নিয়ে আসি। আরও একটু পথ যেতে হবে। তোমার না লাগলেও আমার ক্ষুধা লেগেছে। আর আমার মোবাইলটা রাখো। ইমার্জেন্সিতে তোমার নাম্বার সেট করা আছে। ভয় লাগলো কল দিবা। তোমার মোবাইল আমার কাছে আছে। বসো। এখনো। আসছি আমি। আমার কপালে একটা চুমু দিয়েই নেমে গেলেন। উফ অফ।
কত রকম লাল টমেটো দিয়ে পাসওয়ার্ড খুলতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ধুর, আর কতক্ষণ ওয়েট করব? এদিকে একা একা গাড়িতে বসে আছি, কি বিদঘুটে লাগছে। আর না পেরে ইমার্জেন্সি কল থেকে আমার নাম্বারে ডাক্তার ল করলাম। হুমম, ফুল বলো, এই আপনি কই? আসবেন নাকি না? ভয় লাগছে অনেক। এই তো রোড ক্রস করছি। ফোনেই থাকো, ভয় করবে না আর। এই না, আসুন তো আপনি। সাবধানে রোড ক্রস করেন। এরপর ফোন কেটে দিল ম। উফ, অসহ্য। এই লোকটার কামড় খেয়েও আমি উনার জন্যে কত কেয়ার করছি। ভাবা যায় এসব? কি একটা অবস্থা। সিটে হেলান দিয়ে রইলাম। সবার কথা অনেক মনে পড়ছে। মা, ভাই, দাদি কবে আসবে কি জানি। আর খালামণিও হয়তো অনেক টেনশন করছে। সাদিফ ভাইয়া আসলেই একটা কল দিতে বলবো খালামণিকে। প্রায় 10 মিনিট পরে সাদিফ ভাইয়া এসে গাড়ির পিছের দরজা খুলে কিছু প্যাকেট রাখলেন আর সামনে এসে আমাকে 2টা খাবারের প্যাকেট ধরিয়ে বসে পড়লেন। গাড়ি স্টার্ট দিতে দিতে বললেন, খাও না। আমার দিকে তাকিয়ে আছো কেন? নিজেও খাও, আমাকেও খাওয়াও। দেখছই তো ড্রাইভ করছি। সাদিফ ভাইয়াকে আমি খাইয়ে দিব। ভাবতেই গা কাঁপছে। হাস্যকর হলেও সত্যি। উনাকে আমি কখনো খাইয়ে দিই নাই। কেমন কেমন লাগছে। এই যে শুটকি, খাবার খাওয়াও আমাকে। ক্ষুধা লেগেছে তো। প্যাকেট থেকে এক স্লাইস পিৎজা বের করে সাদিফ ভাইয়ার মুখের সামনে ধরলাম। উফ, আল্লাহ, এখন আঙ্গুলেও কামড় দিল না। আজকে কি কামড় দিবস? এত বড় পিৎজার স্লাইস থাকতে উনি আমার মাসুম আঙ্গুলগুলি দেখলেন। আর নিজে কি সুন্দর কামড় দিয়ে মুখ টিপে হাসছেন। চোখ বড় করে একদম একটা বকা দিল ম উনাকে। এই কি শুরু করলেন? কখন থেকে এমন কামড়া কামড়ি করছেন? আপনি কি রাক্ষস? সাদিফ ভাইয়া বললেন, আমার শুধু ফুলকে কামড়াতে ভাল লাগছে। পিৎজার থেকেও তোমার আঙুল মজা লাগছে। আচ্ছা, এবার নিজে খাও তো। এরপর আবার আমাকে দাও। কোল্ড ড্রিঙ্কস আছে। নর্মালটা তুমি নাও আর ঠান্ডাটার আমাকে দাও। রাগী ভয়ে যে কি আর করার, উনার কথামতো কাজ করতে লাগলাম। না হয় আল্লাহ জানে আবার কখন কামড়িয়ে দেয়। রাক্ষস একটা। একটু পরেই আবার সাদিফ ভাইয়ার মোবাইলে কল আসলো। এইবারও স্পিকারে দিল ন কল। সাদি, শেফা কই? খুব চিন্তা হচ্ছে আমার। কখন থেকে তোকে ফোন দিচ্ছিলাম। ওকে দে না মোবাইল। ও আমার সাথেই আছে মা। আর আজকে 1 বছর পরের কাজটা 1 বছর আগে করা হবে। কি বলবা? বলো। ও শুনছে। খালামণি, তোমার ছেলে আমাকে কিডন্যাপ করেছে। আমার মোবাইলও দিচ্ছে না। সাদিফ, এই ছোট মেয়েটাকে এভাবে কষ্ট দিস না। ওকে আরও টাইম দিতে হবে। বাবা, মাথা ঠান্ডাক্তার করে কাজ কর। এমন কিছু করবি না যাতে তোর খালামণির বিশ্বাসটা নষ্ট হয়। মা, আমি রাফসানকে বলে দিয়েছি। আর তোমরা ভালো করেই জানো তোমার ছেলের কাছে ও কি। রাখছি ফোন, পরে কল দিব। বলেই কল কেটে দিল ন। এই মানুষটা এমন কেন আল্লাহ জানেন। শুধু ধুমধাম কল কেটে দেন। প্রায় 1.5 ঘন্টা পরে সাদিফ ভাইয়া একটা বড় গেটের সামনে গাড়ি থামিয়ে হর্ন দিচ্ছেন। সাথে সাথেই গেট খুলে গেল।
আমি অবাক দৃষ্টিতে আশেপাশে দেখতে লাগলাম। জায়গাটা একটু চেনা চেনা লাগছে। আর বাড়ির পাশে দোলনাটা দেখে একদম নিশ্চিত হলাম, এটা তো সেই প্লেস। এখানেই সাদিফ আমাকে নিয়ে এসেছিলেন প্রায় অনেক মাস আগেই। তখন তো এখানে এমন কিছুই ছিল না, কিন্তু এখন তো এখানে অনেক বড় একটা 2 তলা দালান দেখা যাচ্ছে। কিন্তু এখনো রেডি হয়নি। সাদিফ ভাইয়া গাড়ি থেকে নেমেই আমার পাশের দরজাটা খুলে দিল। উফ অফ, কতক্ষণ পরে নামলাম গাড়ি থেকে, প্রায় 4 ঘন্টা পর। নেমেই সাদিফ ভাইয়া কিছু লোককে টাকা দিচ্ছেন আর বলতে শুনলাম, ড্রয়িং, ডাক্তার নিং, কিচেন আর উপরের রুম 2টি, সবগুলোতে লাইট, ফার্নিচার, সব জিনিস ফিটিংস সবকিছুই রেডি তো? আর ড্রয়িং রুমে আর উপরের রুমটাতে এসি লাগানো হয়েছে? জি স্যার, সব রেডি করে দিয়েছি। আর নিচের প্লেসটা পুরোটাই একদম রেডি। যেহেতু উপরের অনেক কাজ বাকি আছে তাই ওইখানে আপাতত ওয়ালপেপার লাগিয়ে দিয়েছি। আর ফাঁকা রুম যেগুলো এখনো রেডি হয়নি ওইগুলোতেও ওয়ালপেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। আপনার অনুমতি পেলে তখনই এগুলো খুলে কাজ শুরু করব। আচ্ছা, গুড। চেকটা নাও, সিগনেচার করে দিয়েছি। কত খরচ হয়েছে অ্যামাউন্ট বসিয়ে নিও। আর সব কিছুর হিসাব আমার মেইল করে দিও। এরপর উনি গাড়ি থেকে আমার ব্যাগটা নামালেন, সাথে আরও একটা লাগেজ। গাড়িতে রাখা প্যাকেট নিয়ে আমার হাত ধরে বললেন, চলো ফুল। আমি সাদিফ ভাইয়া থেকে হাত ছাড়িয়ে নিয়ে বললাম, কই যাব? এটা কার বাসা? আমি এখানে থাকব না, আমি খালার কাছে যাব। চুপ, একদম চুপ। কার বাড়ি মানে? এটা আমার বাড়ি, আমার টাকায় করা। এতক্ষণ কিছু বলিনি, তাই বলে মাথায় উঠে বসবা না। চুপচাপ আসো। চিল্লিয়ে চোখে পানি টলটল করছে আমার। একে তো উনি আমায় কোথায় আনলেন, আর এখানে আমি কার সাথে থাকব? রাক্ষসটা আমার হাত ধরেই টেনে টেনে নিয়ে গেলেন ভিতরে। ভিতরে গিয়ে আমি চরম অবাক। এত সুন্দর ডিজাইন ঘরের, তার উপর এত সুন্দর লাইটিং, জাস্ট ওয়াও। বাহিরে যতটা অগোছালো লাগছিল, তবে বাড়ির ভিতরটা অনেক বেশি পরিপাটি আর সুন্দর। সবকিছু আমি ভালোভাবে দেখছি আর সাদিফ ভাইয়া আমার হাত ধরে নিয়ে যাচ্ছেন উপরের দিকটাতে। উনার কাঁধে ঝুলানো আমার মিডিয়াম সাইজের ব্যাগটা, আর হাতে উনার লাগেজ ধরানো, সাথে লাগেজের উপর ওই প্যাকেটগুলো। কিচ্ছু জিজ্ঞাসা করাই যাচ্ছে না, কিছু বলতে নিলেই রাগ দেখাচ্ছে। আজব, বুঝলাম না কিছুই। রুমে গিয়ে আরও অবাক হলাম, এত বড় আর সুন্দর রুমটা। সাদিফ ভাইয়া রুমে ঢুকেই ব্যাগ, প্যাকেট, লাগেজ রেখেই বেডে শুয়ে গেলেন একদম সোজা হয়ে। আর আমি হাবার মতো তাকিয়ে আছি। এই সাদিফ ভাইয়া, আমি চলে যাচ্ছি। কি করব এই বাসায় আমি? আমার ভয় করছে। আমার কথা শুনে উনি এক লাফে উঠে বসে গেলেন। আজকের পর থেকে আমার থেকে দূরে যাওয়ার কথা ভুলে যাও। ফুল, আমি এখনই চলে যাচ্ছি বলে ফিরতে নিলেই সাদিফ ভাইয়া আমার হাত ধরে উনার বুকের উপরে ফেলে দিল। মুখের উপর থেকে আমার কাটা চুলগুলো সরিয়ে নিয়েই কিছু বলতে যাবেন, তখনই উনার ফোন আবারও কল আসে। হুম রাজু, বলো। এসেছে? ওকে, বসো তোমরা নিচে, আমরা আসছি। আর উনাকে সব রেডি করতে বলো।
ফোন রেখে সাদিফ ভাইয়া আমাকে ওই প্যাকেটগুলো থেকে একটা প্যাকেট দিয়ে বললেন, এটা পরে নাও ফুল। সব ঠিক হবে মনে হয়। ইতিকে কল করে তোমার সাইজ জেনে নিয়েছি। শাড়ি পরতে না পারলে সমস্যা নেই, আপাতত বাকিগুলো পরে আসো। আরে কি বলছেন এসব? কেন শাড়ি পরব? আর নিচেই বাকে আসছে। আমি এখানে থাকব না, আমি বাসায় যাব। যা বলছি তাই করার একটা কথাও বলবি না তুই। যা বলছি ওয়াশরুমে গো নাও। কিন্তু কেন যাব? আমার আপনাকেও ভয় লাগছে এখন আমার। প্লিজ বলেন না। বকা দিয়েন না আমাকে, এমনি নরমালি বলেন। কান্না করে সাদিফ ভাইয়া আমার কোমর জড়িয়ে আমাকে উনার কাছে টেনে নিয়ে বললেন, গেট রেডি টু বিকাম মিসেস সাদনান সাদিফ। কাপা কাপা গলায় উনাকে জিজ্ঞেস করলাম, মানে? বুঝো নাই? আমার বউ আমার প্রিয়তমা হওয়ার জন্যে রেডি হও এখনই। যাও, আজকে আমাদের বিয়ে। বিয়ে মানে? আমি করব না বিয়ে, আমি মায়ের কাছে যাব। আমার ভাল লাগছে না এসব, চলুন না প্লিজ। কান্না করে। এবার সাদিফ ভাইয়া আমার কাঁধ শক্ত করে চেপে ধরে বললেন, লাস্টবার বলছি এখনই রেডি হতে যাবি, না হয় আমার সবচেয়ে জঘন্য রূপ দেখবি। আর সেটা তুই মোটেও পছন্দ করবি না। চিল্লিয়ে প্যাকেটগুলো আমার হাতে ধরিয়ে বললেন, যাও এখনই, আমি বাহিরে আছি, ভয় পেও না। আমি উনার লাল চোখ আর কপালের ফোলা রগ দেখে আর কিছুই বলার সাহস পেলাম না। চুপচাপ প্যাকেটগুলো নিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা লক করে কান্না করতে লাগলাম। আর মনে মনে বলতে লাগলাম, যা কিছু হয়ে যাক, আমি এখন আপনাকে বিয়ে করব না, মিস্টার সাদনান সাদিফ। প্রায় ২০ মিনিট ধরে ওয়াশরুমে বসে আছি আর সাদিফ ভাইয়ার চিল্লানি শুনে যাচ্ছি। আমাকে একবার হাতে পেলেই কাঁচা খেয়ে ফেলবেন উনি, আমি জানি। কিন্তু এভাবে মা, ভাই, বড়জন ছাড়া বিয়ে করে নিব? সাদিফ ভাইয়ার কাণ্ড কারখানা আমি কিছুই বুঝছি না। এতই বিয়ে করতে মন চাইলে আমাদের ফ্যামিলিকে জানাতো উনি। কোথায় কোনো মুল্লুকে এনে বলছে বিয়ে করবে? বিয়ে কি ছেলে খেলা নাকি? হঠাৎ আবারও সাদিফ ভাইয়া ওয়াশরুমের দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে আমাকে চিল্লাতে লাগলেন, কিরে আজকে দেখছি অনেক সাহসী হয়ে গেছিস। নিচে মানুষ বসে আছে, আমার মান সম্মান নিয়ে কি একটু ভাবতে পারছিস না তুই? এতক্ষণ ভাবলাম তুই ওয়াশরুমে ঠিকই রেডি হচ্ছিস আমার বকা শুনে, কিন্তু এখন তো অন্য কিছু মনে হচ্ছে। ফুল, আমার মাথা খারাপ করার আগে জলদি বের হও। চিল্লিয়ে সাদিফ ভাইয়ার কথা শুনে একটু মন খারাপ হলো, কিন্তু এই দরজা আমি খুলব না। আর এইদিকে সাদিফ ভাবছে, শেফার কিছু হলো না তো? প্রথমের দিক তো একটু কান্নার শব্দ পাচ্ছিলাম আর এখন তাও অফ। ওহ নো, কাঁদতে কাঁদতে কোনো সেন্সলেস হয়ে গেল না তো? এরপর সাদিফ বাড়ির কেয়ারটেকার থেকে ওয়াশরুমের ডুপ্লিকেট চাবি নিয়ে দরজা খুলে নিল। ওয়াশরুমের এক কোণে বসে প্যাকেটগুলো বুকে নিয়ে কান্না করছে শেফালি। শেফালি সাদিফকে দেখেই কান্নার বেগ বাড়িয়ে দিল। আর বেচারা সাদিফ তার প্রিয়তমার কান্না দেখে আর রাগ করে থাকতে পারল না। শেফালির সামনে গিয়ে তার দুই বাহু ধরে দাঁড় করাল আর চোখের পানি মুছে দিয়ে বলল, বিয়েই তো করবে, আর কি পাপ করছো নাকি এখানে? এত কান্নার কি আছে বাবুই? মা, ভাই, খালা কেউ তো নেই এখানে, এভাবে কেমনে বিয়ে করে নিব? উনারা কষ্ট পাবেন তো?
আর আমার ভয় করছে অনেক। আমাকে বাসায় দিয়ে আসুন না। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ সাদিফ ভাইয়া আমাকে উনার সাথে জড়িয়ে নিলেন আর মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, গাড়িতে আমি কি বলেছিলাম শুনোনি? রাফসান, মা সবাই জানে আমাদের আজ বিয়ে। উনার কথা শুনে মাথা উঁচু করে উনার দিকে তাকালাম। কি শান্ত সেই চোখের দৃষ্টি। একটু আগের রাগী ভাবটা এখন আর নেই। এই মানুষটাকে আমি অনেক করে চাই আমার হতে, কিন্তু মন থেকে তা আজ কেন যেন সায় পাচ্ছি না। কাপা কাপা কণ্ঠে সাদিফ ভাইয়াকে বললাম, আপনি বাসায় গিয়ে করিয়েন বিয়ে। আমি একটুও কান্না করব না, প্রমিজ। কিন্তু এখন এখানে এভাবে বিয়ে আমি মেনে নিতে পারছি না। আমার কথা শুনে সাদিফ ভাইয়া অনেক জোরে দেওয়ালে একটা ঘুষি দিল। চুপ চুপ চুপ, একদম চুপ। আমি তোকে নিয়ে আর রিস্ক নিতে পারছি না। আমার বোনও চাচ্ছে আমাকে তোর থেকে আলাদা করে দিতে, কিন্তু তা এই সাদিফ বেঁচে থাকতে ইম্পসিবল। আর তুই যদি এখন রেডি না হোস, তাহলে আমি নিজ হাতেই তোকে রেডি করাবো। এখন বল, কোনটা চাস তুই? চিল্লিয়ে। উনার চিল্লানি শুনে তাড়াতাড়ি মাথা নাড়ালাম, যার অর্থ আমি নিজ থেকে রেডি হব। তখনই চোখ গেল উনার হাতের উপরে। সাদিফ ভাইয়ার ডাক্তার হাতের উপর একদম ফাটা ফাটা দাগ হয়ে আছে। এত রাগ এই লোকটার! ইসস! দেওয়ালে ঘুষি দেওয়াতে কেমন রক্ত জমাট বেঁধে আছে। উনার হাতটা আমার হাতে নিলাম, কিন্তু উনি আমার থেকে হাত ছাড়িয়ে নিলেন। এই কি সমস্যা? হাত ছাড়িয়ে নিলেন কেন? দেখছেন না আমি আপনার হাত দেখছিলাম? আর এমনি মুখে বললে হতো না কথা? দেওয়ালে ঘুষি দেওয়ার কি দরকার ছিল? কথাগুলা বলেই সাদিফ ভাইয়ার হাত ধরতে নিলেই উনি হলে উঠলেন, আমাকে তো নাকি তোমার ভয় লাগছে? আবার আমার হাত দেখে কি হবে? দেখতে হবে না হাত। রেডি হয়ে নাও। মানে কি বলবো এই জিদ্দি জল্লাদটাকে? এত রাগ! বাপরে বাপ! উনি যেতে নিলেই উনার হাত ধরে ফেললাম। সাদিফ ভাইয়া ভ্রু কুঁচকে বলল, কি? হাত ধরলে চুম্মা দিতে হবে হাতে? এরপর আমি ড্রেসিং করব হাতে, নাইলে এভাবেই থাকবে হাত, এরপর ইনফেকশন হবে। কি করবা জলদি বলো। আমি রুমে যাচ্ছি রেডি হতে। এই মানুষটার মুড কখন যে কেমন হয় আল্লাহ ছাড়া কেউ জানেন না। এখন আবার ইনি রাগী প্লাস রোমান্টিক মুডে আছেন। আমার দিকে তাকিয়ে বললেন, কি? আর্লি বলো, কি করবা? এখন উনার হাতে চুম্মা না দিল উনি জীবনেও এখান থেকে নড়বেন না। সাদিফ ভাইয়ার ডাক্তার হাত ধরে চট করে একটা চুমু দিয়ে দিল। উনার দিকে তাকাতেই দেখলাম সাদিফ ভাইয়া আমার দিকে হা করে তাকিয়ে আছেন। আমার কপালে ঠোঁট বুলাতে বুলাতে বলতে লাগলেন, বাবুইয়া, তুমি এমন কেন? হঠাৎ রাগিয়ে দাও, আবার হঠাৎ এত মন ভালো দাও। আর্লি আসো, আমি ওয়েট করছি। শুনেন না, আমরা বিয়ে বাসায় গিয়ে করি প্লিজ। ফুল, নো মোর ওয়ার্ডস। আমি যাচ্ছি। শাড়ি পরতে না পারলে বাকি জিনিস পরে বের হও। চিল্লিয়ে। শেষ। আর পারলাম না আটকাতে এই গন্ডাক্তারটাকে। আল্লাহ! এত তাড়াতাড়ি আমি এই মানুষটার হয়ে যাব আমি তা জীবনেও ভাবি নাই। ফ্রেশ হয়ে শাড়ি পরে নিলাম। সব একদম বরাবর সাইজেই হয়েছে। ওয়াশরুম থেকে বের হতেই দেখলাম সাদিফ ভাইয়া দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন।
আমাকে দেখা মাত্রই আমাকে বললেন, মাশাআল্লাহ, আমার ফুল। কান্না করে তো মুখ লাল করে ফেলেছ। মাথায় কাপড় দিয়ে নাও, আমি একটু ফ্রেশ হয়ে নিই। আর হ্যাঁ, ভয় লাগলো টিভি দেখো, আর ভুলেও উল্টা পাল্টা কিছু করবে না। সাদিফকে তুমি ভালো করেই চিনো। কথাগুলো বলেই আমার মাথায় হাত বুলিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আর আমি বেডের উপরে বসে আছি। ভালো লাগছে না কিছুই। মাথায় কাপড় দিব না আমি? যা ইচ্ছা করবে নাকি? এত রাগ লাগছে এই সাদিফ ভাইয়ার উপরে। মানে আসলে আমার কেমন লাগছে আমি নিজেও কিছুই বুঝছি না। নার্ভাস লাগছে, ভয় লাগছে, নাকি লজ্জা লাগছে? কিছুই ভাল লাগছে না। সাদিফ ভাইয়া মাথা মুছতে মুছতে বের হলেন ওয়াশরুম থেকে। তাও খালি গায়ে। ইসস, কি লজ্জা! কিন্তু আমি চোখ না ফিরিয়ে উনার দিকে হা করে তাকিয়ে আছি। যদিও আমার উনাকে দেখতে ভালো লাগছে, বাট মনের কোনায় কোথাও অভিমান জমে আছে। সাদিফ ভাইয়া আমার দিকে তাকিয়ে একটা সুইট স্মাইল দিয়ে লাগেজ থেকে পাঞ্জাবি বের করে পরে নিলেন। এরপর জেল, চিরুনি, ঘড়ির বাক্স, বডি স্প্রে একে একে সব বের করে রেডি হতে লাগলেন। আরে উনি তো একেবারে সবকিছুর প্রিপারেশন নিয়েই এসেছেন। কি সুন্দর করে সাজছেন! বাব্বা! আমি মেয়ে হয়ে চুপচাপ বসে আছি। আর উনি জেল দিয়ে চুল সেট করে নিলেন, ঘড়িও লাগিয়ে নিলেন, আর লাস্ট বডি স্প্রে দিয়ে একদম ফিটফাট হয়ে আমার কাছে এসে দাঁড়ালেন। আমাকে বেড থেকে উঠিয়ে দাঁড় করিয়ে বললেন, গলার দাগটা নিচের ওদেরকে দেখানোর ইচ্ছা আছে নাকি? আমি কিছুই বললাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। বিয়ের ব্যাপারটা এখনো আমার ভাল লাগছে না। এরপর সাদিফ ভাইয়া আমার মাথায় কাপড় দিয়ে দিল ন, আমার হাত ধরে নিচে নিয়ে যাচ্ছিলেন। আর আমি হুহু করে কান্না করে উঠলাম। আমার এত ভয় লাগছে বলার বাহিরে। আমার মনে হচ্ছে আজকে আমার মৃত্যুদিন। আমার কান্না শুনে সাদিফ ভাইয়া পিছেই ফিরলেন না, হাত ধরে নিয়েই যাচ্ছেন। উনাকে কিছু বলার সাহসই পাচ্ছি না। ধুমধাম মেরে দিবেন এবার কিছু বললে। এটা আমি অনেক ভালো করেই জানি। উপর থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি তিনজন লোক, আর এর একটু পাশেই একজন মহিলা নাস্তার খালি ট্রলি নিয়ে যাচ্ছেন। আমাদেরকে নিচে নামতে দেখেই লোকগুলো দাঁড়িয়ে সাদিফ ভাইয়ার সাথে হ্যান্ডশেক করলেন। এতক্ষণ ওয়েট করতে হয়েছে আপনাদের। নাস্তা খেয়েছেন তো? আরে সাদিফ সাহেব কি বলছেন? এতক্ষণে 2 বার নাস্তা করে নিয়েছি আমরা। হা হা হা। উকিল সাদিফ ভাইয়া মুচকি হেসে আমার হাত ধরে উনার পাশে সোফায় বসিয়ে দিল ন। কাজীও আছেন সাথে, উকিলও। কাজী সাহেব কবুল বলতে বললে। প্রথমে সাদিফ ভাইয়ার সাথেই কবুল বলে ফেললেন। আর আমার কবুল বলার সময় আমার মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। সাদিফ ভাই ফিসফিস করে আমাকে বললেন, ফুল, আমার মেজাজ খারাপ করবা না। এখন চুপচাপ কবুল বলে দাও, না হয় আমার চেয়ে খারাপ কেউ হবে না বাবুই। আর এখন কবুল না বললে এখান থেকে বাসায় যাওয়ার কথাই ভুলে যাও। সাদিফ ভাইয়ার লো ভয়েজের হুমকি শুনে আমার ভয় শরীর কেঁপে উঠল। কাপা কাপা কণ্ঠে 3 বার কবুল বলেই ফেললাম। এরপর সাদিফ ভাইয়া সিগনেচার করে নিলেন রেজিস্ট্রি পেপারে। আমার দিকে পেপার এগিয়ে সাদিফ ভাইয়া আমার হাত জড়িয়ে বসে রইলেন। চোখের পানি পেপারে পড়ছে টপটপ করে। আর আমি শেফালি সাবরিন লিখেই সিগনেচার করে দিল ম। ব্যাস শেষ। আমি সাদিফ ভাইয়ার বউ হয়ে গেলাম।
আজকে বিকালেও জানতাম না আমি যে রাত হতে হতে আমি কারো বউ হয়ে যাব। আমার পাশ থেকে সাদিফ ভাইয়া উঠে উকিল কাজী আরেকটা লোককে হ্যান্ডশেক করতে লাগলেন। কংগ্রাচুলেশনস মিস্টার সাদনান সাদিফ। থ্যাঙ্কস ম্যান। অবশ্যই আজকে ডিনার করে যাবেন। না স্যার, আজকে পসিবল না, আমাদের আরও কেস হ্যান্ডেল করতে হবে, অন্য একদিন আসব। ওকে দেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমার সবকিছুই স্বপ্নের মতো লাগছে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমি এখন মিসেস সাদিফ। সাদিফ ভাইয়া এসে আমার পাশে বসলেন। আমার মুখ উপরে তুলে কপালে একটা কিস করলেন। বাবুই, আমার বউ তুমি। আজকে থেকে এই রাগী মানুষটার বউ তুমি। উনার কথা শুনে আমার গায়ে কারেন্টের শক লাগলো মনে হলো। কিচ্ছু বলতে মন চাচ্ছে না। নিচের দিকে তাকিয়ে আছি জাস্ট। আমার কিছু না বলাতে সাদিফ ভাইয়া আমার হাতের আঙ্গুলের ভাঁজে উনার আঙ্গুল দিয়ে আমার হাত চেপে ধরলেন। আমি উনার দিকে তাকাতেই সাদিফ ভাইয়া আমার গালে একটা চুমু দিয়ে দিল। ন কান্না করে না তো বউ? কথা বলবা না? আচ্ছা আমি চলে যাচ্ছি এখন থেকে, তুমি এখানে থাকো। ওই যে দেখছ, এখনানের ওয়াচম্যানের বউ, উনার সাথে থেকে যাও তুমি। আমার সাথে কথা বলছো না যখন আমি যাচ্ছি। এই যে আপা রাতে ভূত, আসলে আপনি এটাকে তাড়াতে পারবেন তো? আমার বউ আবার ভূতে ভয় পাই বলেই উনি উঠতে যাচ্ছিলেন আমার পাশ থেকে। সাদিফ ভাইয়ার কাণ্ড দেখে আমি উনার হাত জড়িয়ে ধরলাম। এই কি সমস্যা আপনার? আমাকে রেখে আপনি কোথাও যাবেন না? বিয়ে তো করে ফেলেছেন, এতক্ষণ তো বিয়ে করার জন্যে আমাকে ইচ্ছামতো বকেছেন, আর এখন না, আমি আপনাকে যেতে দিব না। আপনি গেলে আমাকেও নিয়ে যান। কথাগুলা বলে শেষ করতেই উনি আমাকে জড়িয়ে ধরে একেবারে উনার কোলের উপরে বসিয়ে দিল। ন আমার পেট জড়িয়ে ধরে বলতে লাগলেন, আহা, আমার বউ দেখি আমাকে ছাড়া একটুও থাকতে পারবে না। আচ্ছা যাব না ওকে। এই মরিয়ম খালা, কিচেনের সবকিছু গুছিয়ে রেখে চলে যান, কাল সকালে এসে যাবেন। আচ্ছা বাবা। সাদিফ ভাইয়ার কথা শুনে উনার কোল থেকে নামতে চাইলাম, কিন্তু আমার পেট আরো শক্ত করে জড়িয়ে বললেন, নড়বে না একদম। আজকে থেকে লিগ্যাল প্রপার্টি তুমি আমার। উপরে চলো। কথাটা বলেই আমার পিঠে উনি নাক ঘষে দিল। ন আর আমি আমার পেটের ওপর রাখা উনার হাত খামচে ধরলাম। উপরে চলো তো উনি বললেন, কিন্তু আসল কথা হচ্ছে, শুধু উনি যাচ্ছেন উপরে নিজের পায়ে হেঁটে, আর আমি উনার কোলে চড়ে। কি একটা অদ্ভুত মানুষ উনি। আমাকে রুমে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করালেন। এরপর লাগেজ থেকে কি কি যেন বের করছেন। আমি দাঁড়িয়ে নিজেকে দেখছি আয়নায়। চোখ মুখ একদম লাল হয়ে আছে আমার। আমি এখন ম্যারিড, ভাবতেই গা কেঁপে উঠছে। একটু পরে সাদিফ ভাইয়া এসে আমার সামনে কিছু জুয়েলারি বক্স রাখলেন। একটা নোসপিনের বাক্স নিয়ে আমাকে বললেন, বউ, নাকের নথটা খুলো তো, তোমার জামাই এটা দিচ্ছে তোমাকে, পরে নাও, আর না পারলে আমাকে দাও। এগুলা কেন? আপনি তো ফুল প্রিপারেশন নিয়ে এসেছেন, আমাকে একটু জানালেন না? জানালে কি তুমি আসতে? আর সিউর ছিলাম না আমি যে আজকেই বিয়েটা হবে। তবে ভালোই হয়েছে এগুলো নিয়ে এসে। ধরো এইগুলো, চেইন আর চুড়িগুলো পরে নাও তো। আরে, এগুলো তো সব স্বর্ণের। হারিয়ে গেলে আমার ভয় লাগে।
এত টাকার জিনিস একটা দিব ধরে বিয়ে করে বসে আছে, আর সে নাকি এগুলো পরবে না। এদিকে দাও আমি নথ খুলে দিই। না, ব্যথা পাব। আমি পারব। এরপর নথ খুলে পরে নিলাম নোসপিন। নোসপিনটা অনেক সুন্দর, মাঝখানে পাথর আর চারদিকে গোল্ডের ফুলের ডিজাইন করা। এরপর সাদিফ ভাইয়া আমাকে চেইন আর 2টি গোল্ডের চুড়ি পরিয়ে দিল। এবার আয়নায় তাকিয়ে আমি অবাক হলাম অনেক। আমাকে দেখতে পুরাই চেঞ্জ লাগছে, কেমন যেন একরকম গ্লো করছি আমি। সাদিফ ভাইয়া আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে আয়নায় তাকিয়ে বললেন, মাশাল্লাহ, আমার বউ আরও বেশি মায়াবী লাগছে তো। দাঁড়াও আমাদের বিয়ের ছবি তুলি, মাকে পাঠাবো। এরপর আমি আর উনি মিরর ছবি তুললাম, আবার সাথে সেলফিও। সব ছবিতে উনি 32টা দাঁত দেখিয়ে হাসছেন, আর আমি অসহায় ফেস করে আছি। তো কি হাসব নাকি? পরে খালামণি দেখে বলবে, হায় হায় শেফা তো খুশি আছে। ইসস, কি একটা লজ্জার কাণ্ড। আচ্ছা শুনো বউ, বোরকা আর 3টা হিজাব নিয়েছি তোমার জন্যে, পরে নাও ওইখান থেকে। আজকে আমরা বাইরে ডিনার করব, এরপর লং ড্রাইভে যাব। না সাদিফ ভাইয়া, আমি যাব না কোথাও, আর খাবো না কিছু, বাসায় যাব চলেন। এই ফুল, কি বললে তুমি আমাকে? কি বললাম? যাব না বললাম। এর আগে সাদিফ ভাইয়া, আস্তাফিরুল্লাহ, বউ আমাকে ভাইয়া ডাক্তার। আল্লাহ, কি বউ দিল? ভাইয়া ডাক্তার। তো কি ডাক্তার বউ? ভাইয়া ডাক্তার যাবে না। উহু, উনার কথা শুনে চুপচাপ ভাবতে লাগলাম, কি ডাক্তার বউ নাকে? ভাইয়া নাকি জামাই? ইসস, জামাইটা কেমন কেমন বেশরম লাগে। আর ভাইয়াও তো ডাক্তার যাবে না, তাহলে কি ডাক্তার বউ নাকে? কি এক মুসিবতে পড়লাম। হায় আল্লাহ। গাড়িতে বসতেই সাদিফ ভাইয়ার মোবাইলে কল আসলো। উনি ফোন রিসিভ করেই স্পিকারে দিয়ে দিল। সাথে সাথেই খালামণির চিল্লানি শুরু। সাদি, বিয়ে করে তুই কিভাবে হেসে যাচ্ছিস, আর মেয়েটা কাঁদতে কাঁদতে চেহারার কি হাল করেছে। এই তোরা কই আছিস? এখনই বাসায় ব্যাক কর। আরে মা, কি বলছো এসব? আমি কি জোর করে বিয়ে করেছি নাকি? আমি কি এতই খারাপ নাকি? জোর করেছিস নাকি করেছিস, তা আমি ছবিতে স্পষ্ট বুঝতে পারছি। কিছু খেয়েছে মেয়েটা? কই, ও কই? ওকে দে মোবাইল। মা, ও শুনছে, তুমি বলতে থাকো। না, দিতে বলেছি না ওকে। ওকে দিচ্ছি। কি এমন কথা আমার সামনে বলা যাবে না। এই মোবাইল নাও। উনার থেকে মোবাইল নিয়ে খালামণিকে হ্যালো বলতে বা সালাম দিতে যাব, অমনিই চোখের পানি আমাকে ওয়েলকাম জানাতে চলে এসেছে। আসসালামু আলাইকুম। খালামণি কান্না করে, এই তুমি কাঁদছ? ধুর, মা ভাববে আমি তোমাকে জোর করে বিয়ে করেছি। আমার মতো ভালো ছেলের নাম খারাপ করো না তো। দেখি চোখ মুছো। সাদিফ ভাইয়া এদিকে আমাকে চিল্লাচ্ছে, আর ওইদিকে খালামণি উনাকে। কিন্তু আফসোস, সবার চিল্লানি আমিই শুনছি। খালামণির সাথে কথা বলা শেষ হলে উনি মাকে কল দিল। এবারও কল স্পিকারে।
রাফসান ভাইয়া রিসিভ করল। হ্যাঁ সাদি, বল। দুলাভাই ডাক্তার। শালা, বিয়ে করে ফেলেছিস তাহলে? আমার বোনটা নিশ্চয় কান্না করছে। তুই জানিস ও অল্পতেই ভেঙে পড়ে আর প্যানিক হয়ে যায়। তুই কি ভালো করেছিস এটা? দেখ ভাই, আমার বাবুইয়ের ক্ষতি হোক তা আমি চাই না। আর ওর ভালো কি সে আমি তা ভালো করেই জানি। খালামণিকে দে, ধর নে কথা বল। হ্যাঁ বাবা, আমি শুনেছি ঘটনা আপা থেকে। জুমানকে ভালো করে বুঝাইতে হবে তোর। আর আমার মেয়েটা কেমন আছে? অনেক কেঁদেছে তাই না? আমি ফোন করিনি ইচ্ছা করেই। আমার কথা শুনলে ও আরো বেশি কাঁদত। মায়ের কথা শুনে প্রচণ্ড খারাপ লাগল। কিন্তু মাও যখন এই ব্যাপারে উনাকে সাপোর্ট করছে, তাহলে আমি আর কেন কান্না করব? সবাই একরা, সবাই এক টিম। কেউ উনাকে বকা দিল না। আমাকে এভাবে বিয়ে করে ফেললেন উনি। শুধু খালামণি ভালো। খালামণি আমার টিমে আছেন। আর বাকিরা কেউ ভালো না। মায়ের সাথে রাগ থাকলেও কথা বলে নিলাম। হাজার হলেও মা তো। কিন্তু রাগ মায়ের কাছে বরাবরই হেরে যায়। গাড়ি থামল একটা বড় রেস্টুরেন্টের সামনে। ঢুকতেই উনি রিসেপশন থেকে কোনার এক সাইড বুক করে নিলেন। এই রেস্টুরেন্টটা অনেক বড়। একটা সাইডে কয়েকটা করে টেবিল আছে। আর উনি আমার আর উনার জন্যে এক সাইডের প্রায় 6টা টেবিল বুক করে নিয়েছেন। টেবিলে বসেই উনি নিজ ইচ্ছামতো অর্ডার দিয়ে দিল ন। আমাকে জিজ্ঞাসা করেছিলেন কি খাব, কিন্তু আমি কিছুই বললাম না। অর্ডার দেওয়া শেষে উনি আমার হাত নিয়ে খেলছেন। আর একটা চুমু দিচ্ছেন হাতে। এই বাবুই, শিট, তোমাকে তো কোনো রিং দি নাই আমি। রাগ করো নি তো বাবুই? কালকে কিনে দিব। আফটার অল, ইউ আর ম্যারিড নাও। উনার কথা আমি ঠিকই শুনছি, কিন্তু কোনো উত্তর দিচ্ছি না। আমার মাথায় একটা কথা আসছে না। উনি আমাকে কেন বিয়ে করেছেন? শুধু বললেন আমি উনার প্রিয়তমা। কিন্তু কখনোই আমাকে ভালোবাসেন বা আমাকে পছন্দ করেন এমন কিছুই তো বলেননি। সাদিফ ভাইয়া আমাকে কেন বিয়ে করলেন তা আমার আজকে জানতেই হবে। উনি আমার হাত ওনার এক হাতে নিয়ে অন্য হাতে মোবাইলে কিসের যেন কাজ করছেন। সাদিফ ভাইয়া, আপনি আমাকে কেন বিয়ে করেছেন? ফুল দিজ ইজ নট ফেটার। জামাইকে আবার ভাই ডাক্তার ছো? উফ, যেটা আশক করলাম সেটা বলেন। ওহহ, বুঝলাম। আপনার কাছে আমার প্রশ্নের কোনো জবাব নেই না? মানে মানে এটাই, আপনি আমাকে আমার উপরে করুণা করেই আমাকে বিয়ে করেছেন। আমার বাবা নেই, ভাইও দেশের বাইরে থাকে। মানে বলতে গেলে আমাকে আর মাকে অসহায় লাগে আপনার কাছে। আর বলতে পারলাম না। সাদিফ ভাইয়া অনেক জোরেই একটা থাপ্পড় মেরে দিল আমার গালে। থাপ্পড় দিয়েই আমার গাল চেপে ধরলেন। চুপ, কিছু বলছি না দেখেই কি পাখা গজিয়েছে? এত বড় বড় কথা কে শিখিয়েছে? এসব কথা? আর কেন বিয়ে করেছি এগুলা বুঝিস না? হ্যাঁ, এই 4 বছর ধরে তোকে কেন আগলে রেখেছি বুঝিস না? ভালোবাসি আমি তোকে, বুঝিস না? বুঝবি কেমনে? উপর দিয়েই বড় হয়েছিস, ভিতরে তো সব ফাঁকা।
বলেই আমার গাল ছেড়ে দিয়ে রাগে উনার চুল টানতে লাগলেন। থাপ্পড়ের ব্যথায় কান্না করব, নাকি উনার মুখে ভালোবাসি শুনে হাসব, খুশি হব, কিছুই বুঝছি না। কিন্তু মনে মনে আমি অনেক বেশি খুশি হয়েছি। এই রাগী গন্ডাক্তারটা আমাকে ভালোবাসেন। আহা আহা, মনে মনে খুশি হলেও আমি কিন্তু উপর দিয়ে ব্যথার জন্যে আস্তে আস্তে কান্না করতেই আছি। এতক্ষণ উনি আমার গা ঘেঁষে বসেছিলেন, আর এখন এক হাত দূরে গিয়ে বসে আছেন। ভাল্লাগে এসব? এমনে তো আমাকে পিচ্ছি পিচ্ছি করেন, আর এখন একটা থাপ্পড় মেরে দূরে গিয়ে বসে বসে মোবাইল গুতাচ্ছে। ভাগ্য ভালো, থাপ্পড় মারাটা কেউ দেখল না, নাইলে তো ইজ্জতের ফালুদা হয়ে যেত। ওয়েটার এসে খাবার সার্ভ করতে লাগলেন। সার্ভ করা শেষে চলে যেতে নিলেই সাদিফ ভাইয়া ওয়েটারকে বলে উঠলেন, আমার পাশে যে বসে আছে উনাকে বলেন খাবার খাওয়া স্টার্ট করতে। ওয়েটারকে বলতে না দিয়ে আমি বলে উঠলাম, এই যে ভাইয়া, উনাকে বলে দেন আমি কিছু খাবো না, থাপ্পড় খেয়ে আমার পেট ভরে গেছে। এই কথা শুনেই উনি ওয়েটারকে চলে যেতে বললেন। আবার এসে আমার গা ঘেঁষে বসলেন, আমার গাল ধরে দেখতে লাগলেন। দেখি তো, এদিকে ফিরো। এই ফুল? রেগে? ফুল? কোনো ফুল? কার ফুল? থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিল। তখন দয়া হয়নি, এখন আসছে ফুল বলতে? তার এই মোটা মোটা হাত দিয়ে আমাকে মারে, আমি ব্যথা পাই না? এই ছাড়েন, দূরে গিয়ে বসেন। আমার কথায় সাদিফ ভাইয়া আরও আমার কাছে একদম লেগে বসলেন। জোর করে আমার গাল ধরে অনেকগুলো চুমু দিতে লাগলেন। চেয়েও উনার থেকে নিজেকে ছুটাতে পারছি না, যেভাবে শক্ত করে ধরেছেন। এরপর খাবার নিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলেন। আর তখনের লাল চোখগুলো এখনো লাল হয়ে আছে, আর আমি তাই উনাকে ভয় মানাও করতে পারছি না। আমাকে খাওয়ানো হলে সাদিফ ভাইয়া বিল দিতে ওয়েটারকে ডাকতে যাচ্ছিলেন। আমি উনার হাত ধরে বললাম, কি ব্যাপার ভাইয়া, এতক্ষণ আমাকে খাইয়ে দিয়েছেন, আর এখন নিজে না খেয়ে কই যাচ্ছেন? ফার্স্ট অফ অল আমি এখানে কারো ভাইয়া না, আর যদি খাবার খেতে হয় তাহলে আমাকে খাইয়ে দিতে হবে। প্লাস আমাকে জীবনেও ভাইয়া ডাক্তার যাবে না। যদি সামনের মানুষটা আমাকে ভাইয়া ডাক্তার, আমি তাহলে এমন জায়গায় চলে যাব যে আমাকে কখনো খুঁজে পাবে না। আমি উনার হাত ধরে আমার পাশে বসিয়ে দিল। এই দেখেন, আমি আপনাকে এত বছর ভাইয়া ডেকে এসেছি, এখন আপনাকে আমি কি বলে ডাক্তারব? কেন, আমি তোমায় কত কিছুই ডাক্তার, বাবুই ডাক্তার, বউ ডাক্তার, শেফা ডাক্তার, ফুল ডাক্তার, আরও অনেক নাম সিলেক্ট করে রেখেছি। তুমি আমাকে সাদিফ বলে ডাক্তার বে বা অন্য কিছু? উনার কথার ছলে আমি উনাকে খাইয়ে দিতে স্টার্ট করলাম, আর উনিও বক বক করতে করতে খেতে লাগলেন। বউ বলো, কি বলে ডাক্তার বে আমাকে? মম, সাদি ডাক্তার লে চলবে? উনি আমার কপালে চুমু দিয়ে বললেন, চলবে না, দৌড়াবে। আহোহা, কি সুখ লাগছে। বাসায় পৌঁছাতেই 11:30 বেজে গেল। বাসায় এসে বোরকা হিজাব খুলে বসে রইলাম। রেস্টুরেন্টে যাওয়ার আগে একটা কামিজ পরেছিলাম। এত নার্ভাস লাগছে বলার বাইরে। উনি ব্যালকনিতে কার সাথে যেন কথা বলছেন ফোনে। আমি আর উনি একটা রুমে একদমই একা।
ভাবতেই আমার গা কাঁপছে। আল্লাহ, আচ্ছা উনি কি আমার কাছে আসতে চাইবেন এখন? আসলে আমি কি বলবো? এখন তো আমি উনার বউ। কিন্তু তাও, উফ অফ, আর ভাল লাগছে না এসব ভাবতে। ফ্রেশ হওয়া লাগবে। মাথায় পানি দিল, এখন ভাল লাগবে মনে হচ্ছে। কিন্তু একা কেমনে যাব? আস্তে আস্তে হেঁটে উনার পাশে দাঁড়ালাম। আমাকে দেখা মাত্রই আমাকে এক হাতে জড়িয়ে উনার কাছে টেনে নিলেন। আর আমি উনার বুকের সাথে লেপ্টে থাকলাম। মোবাইলে কথা বলছেন উনি। আমি এখন ওয়াশরুমের কথা কিভাবে বলবো উনাকে? একটু পরেই মোবাইল রেখে আমাকে শক্ত করে জড়িয়ে নিলেন দুই হাত দিয়ে। কিছু বলবা বাবুই? একটু রুমে আসুন না, আমি ওয়াশরুমে যাব। আচ্ছা চলো, বলেই আমাকে কোলে তুলে নিয়ে একেবারে ওয়াশরুমে রেখে আসলেন। কি আজব, এতটুকুতেই কেউ কোলে নেয়? হা হা হা। ফ্রেশ হয়ে মাথায় ভালো করে পানি দিয়ে দিল ম। যাক, এতক্ষণে একটু শান্তি লাগছে। মাথায় টাওয়াল পেঁচিয়ে বের হতেই উনার চিৎকার, এই মেয়ে, এই রাতের বেলা মাথায় পানি দিয়েছ কেন? এখন রাতে জ্বর আসলে? একদম নিচে রেখে আসব। অসভ্য। চিল্লিয়ে উনার চিল্লানো শুনে বলে উঠলাম। মাথা ব্যথা করছিল অনেক। মাথায় পানি দেওয়াতে এখন ভাল লাগছে। উফ অফ, বলেই উনি আমাকে উনার কাছে টেনে নিলেন। বেডে বসিয়ে টাওয়াল খুলে দিয়ে আমার চুল মুছে দিতে লাগলেন। হঠাৎ ঘাড়ে উনার নাকের স্পর্শ পেতেই আমি আমার জামা খামচে ধরলাম। আর সাদিফ আমাকে আরও উনার কাছে টেনে নিয়ে একেবারে উনার কোলে বসিয়ে দিল। ঘাড়ে নাক ঘষতে ঘষতে উনি আমার পেটে স্লাইড করতে লাগলেন। বাবুই, এই বাবুই, এই ফুল, অনেক ভালোবাসি তো তোমাকে। তুমি কি জানো আমি তোমাকে কত ভালোবাসি? উনার কথা আমি শুনছি ঠিক, কিন্তু উনাকে কিছুই বলতে পারছি না। উনার এত কাছে আসাতে আমি আমার সব উল্টপালট লাগছে। আমাকে বেডে শুয়ে দিয়ে উনি আমার উপর থেকে ওড়না সরাতে নিলেই আমি চোখ খিচে বন্ধ করে উনার টি শার্ট খামচে ধরলাম। অনেকক্ষণ ধরে উনার স্পর্শ না পেয়ে আমি চোখ খুলে দেখি উনি আমার দিকে একঘরে তাকিয়ে আছেন। হঠাৎ সাদিফ উনার টি শার্ট খুলে ফেললেন। এটা দেখে আমার চোখ রসগোল্লার মতো বড় হয়ে গেল। আমার উপরে উনি আধশোয়া হয়েই আমার গলায় নাক ঘষে দিল। আর আমি উনার পিঠে জোরে ক্ষমাছি দিল। আমি কিছু বলতে যাব তার আগেই উনি আমার ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নিলেন। এমন কিছু হবে আমি ভাবতেই পারি নাই। আমার সব কেমন যেন লাগছে। আর সাদিফ তো উনার মাঝেই নেই। উনি আমার ঠোঁট নিয়ে ব্যস্ত। আমি ক্রমশ উনার পিঠে খামচি দিয়েই যাচ্ছি, কিন্তু এক ফোঁটাও উনাকে নড়াতে পারছি না। একটু পরেই উনি আমার ঠোঁটে ছোট ছোট অনেকগুলা চুমু দিয়ে আমার পাশে শুয়ে পড়লেন। হা, এতক্ষণে মনে হলো যেন প্রাণ ফিরে পেয়েছি। আমি আর উনি দুইজনেই হাঁপাতে লাগলাম। আমি উনার দিকে তাকাতেই উনি আমাকে জড়িয়ে ধরলেন শক্ত করে। এতটুকুতেই বাবুই তুমি আমার পিঠ শেষ করে দিয়েছ। এত জোরে কেউ খামচি দেয়? উফ, জ্বলছে অনেক। ঈশ্বরে, কি করে ফেললাম? আমি তাড়াতাড়ি উঠেই উনার থেকে নিজেকে ছাড়িয়ে উনার পিঠ দেখতে লাগলাম। কেমন লাল লাল দাগ হয়ে আছে। সত্যি নিজেকে অনেক অপরাধী লাগছে। মাথা নিচু করে উনাকে সরি বলতে নিলেই উনি আমার থেকে ওড়না নিয়ে উনার পাশে রেখে দিল।
আর আমি লজ্জায় আমার সামনের দিকে দুই হাত ক্রস করে নিজে ঢাকতে ব্যস্ত হয়ে পড়লাম। ভ্রু কুঁচকে ওনার দিকে তাকাতেই উনি আমার হাত টান দিয়ে উনার বুকের উপর ফেলে দিল আর আমাদের গায়ের উপরে পাতলা কম্বল টেনে নিলেন। লজ্জা লাগছে বউ? লজ্জা পেয়ে কি লাভ বলো তো? সবে তো শুরু রোমাঞ্চ করা। সহ্য করে নাও সব। আস্তে আস্তে রোমান্সের দোজ বাড়তে থাকবে। ওড়না ছাড়া এখন লজ্জা লাগছে, কিন্তু আস্তে আস্তে সবই অভ্যাস হয়ে যাবে তোমার। তোমাকে তোমার জামাই এনাফ টাইম দিবে নিজেকে সামলে নেওয়ার। আমার তো সবই লজ্জা লাগছে। লজ্জা বলতে ডাক্তার লজ্জা লাগছে। তার উপর উনার এই লাগামহীন কথাবার্তা। আমাকে সাদিফ একেবারেই উনার বুকের সাথে চেপে ধরলেন আর আমার মাথায় হাত বুলাতে লাগলেন। টিউবলাইট অফ করে ল্যাম্পশেড অন করতে নিলেই আমি চেঁচিয়ে উঠলাম, এই না, লাইট অফ করবেন না। জানেন না আমার ভয় লাগে লাইট বন্ধ করলে। কোথায় অফ করলাম? এই ল্যাম্পশেড তো জ্বলছে, আর ব্যালকনির লাইটও তো জ্বলছে। আরে না, এমন হবে না। ওই যে টিউবলাইট জ্বালান। কালারিং লাইট আরও বেশি ভয়ঙ্কর লাগে। আমি ঘুমাই একেবারে অন্ধকারে, ঘুটঘুটে অন্ধকার। আমার জন্যে এই হালকা আলো টিউবলাইটের সমান। আর শুনো না, গরম লাগবে তো টিউবলাইট জ্বললে। না, এসির টেম্পারেচার কমিয়ে দিন, আর গরম লাগবে না। কি সুন্দর কথা, এসির টেম্পারেচার কমিয়ে দিব। আর তোমার যেন জ্বর বাঁধে তাই না? এসির পাওয়ার এমনিতেই ঠিক আছে। কি আর করব? বউয়ের জন্য একটু গরম সহ্য করতে না পারলে কেমন ভালো জামাই আমি বলতো? উনার কথায় উনাকে মুখ ভেঙচিয়ে উনার বুকে একটা থাপ্পড় দিল আহহ বউ, একটু আদরও তো করতে পারো। সাদিফের কথা শুনে গা শিউরে উঠল। উনার হাতে একটা চিমটি দিল আর উনি হেসে আমাকে উনার সাথে ভালো করে জড়িয়ে নিল। এতদিন তো শুধু উনার হট বডিটা দেখেছি জাস্ট, কিন্তু আজকে উনার বউ হয়ে উনার সাথে একেবারেই লেপ্টে আছি। উনার বুকে ধুক ধুক করছে। কি সুন্দর সেই আওয়াজ। হঠাৎ সাদিফ আমার বুকে মুখ গুজে দিয়ে বলতে লাগলেন, এই ফুল, একটা ছোট্ট ফুলের গল্প শুনবে? উনার ঠোঁট লাগতেই আমি উনার চুল টেনে ধরলাম আর কাপা কাপা কণ্ঠে বললাম, হুম, শুনব। এরপর উনি বলতে শুরু করলেন, ওকে দেখেছিলাম আমি সেই ছোট্ট বাবু থাকতে, কিন্তু আমি স্পেনে যাওয়ার পর থেকে একটুও দেখা মিলেনি তার। ছোট কাল থেকেই সে অনেক আদুরি ছিল। স্পেনে গিয়ে আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম। বাসার সবার সাথেই কথা হতো, খালামনিদের সাথেও কথা হতো। তবে তাদের বাসায় ভিডিও কল করার মতো কোনো ডিভাইস ছিল না। আর কেন যেন তার সাথে আমার কখনো কথা বলাও হয়নি। স্পেন থেকে এসে সবার প্রথমে আমি তাদের বাসায় যাই। তার ভাইকে দুষ্টামি করে চর মারার ফলে সে কি কান্না তার! তার এই বাচ্চা স্বভাব দেখে খুবই মায়া লেগেছিল। কান্না করতে করতে মুখটা একেবারেই লাল বানিয়ে ফেলেছিল সে। ভেজা চুল, লাল ফোলা ফোলা মুখ দেখেই আমার মনটা ওইখানেই তার কাছে চলে গিয়েছিল। এরপর নিজেকে অনেক বুঝিয়েছি, ও তোর থেকে অনেক ছোট সাদিফ, আর ও তোর কাজিন। কিন্তু না, আমি নিজের কাছেই হেরে গিয়েছিলাম। রাফসান, খালু, খালা, মা, বাবা সবার হাতে পায়ে ধরে সে কি কান্না করেছিলাম আমার বাবুইয়ের জন্যে। কেউ মানছিল না আমার এই প্রস্তাব।
শেষে অনেক কষ্টে রাতদিন না খেয়ে আমি তাদের মানিয়েছিলাম। আর সেই কান্না করার ফলে আমার বাবুই আজ আমার প্রিয়তমা, আমার বউ। অনেক অনেক ভালোবাসি রে তোকে ফুল। তুই ছাড়া আমি একদম অচল। তোকে থাকা বাঁচার কথা ভাবতেই আমার দুনিয়া আধার লাগে। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? সাদিফের কথা শুনে আমার মনটা হুহু করে উঠল। উনাকে শক্ত করেই জড়িয়ে ধরলাম। এই মানুষটাকে ছাড়া আমিও যে কিছুতেই থাকতে পারব না। আমিও যে উনাকে অনেক অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু গন্ডাক্তার। কথাটা মনে মনে বলেই উনার মাথায় একটা চুমু দিল ম। আর সাদিফ আমার বুক থেকে মাথা উঠিয়ে আমাকে উনার বুকে চেপে ধরলেন। আর আমার মাথায় হাত বুলাতে লাগলেন। ঘুমাও ফুল। অনেক লেট হয়ে গেছে। সকালে আমার আর্লি উঠা লাগবে। কথাটা বলেই আমার ঠোঁটে হালকা চুমু দিয়ে জড়িয়ে ধরলেন। আর আমি ভাবছি এই মানুষটা আমাকে এত কেমনে ভালোবাসে। আর সাদিফ আমার জীবনে কি? এই জিনিসটা আমি এতদিন না বুঝলেও আজ আমি ঠিকই বুঝছি সাদিফ আমার লাইফে কতটাই ইম্পর্ট্যান্ট। চলবে।